এই পাহাড়ের 16 নম্বর গুহায় রয়েছে এক রহস্যময় মন্দির। অনেকেই বিশ্বাস করেন এই মন্দির কোনো মানুষ তৈরি করেনি, তৈরি করেছে অদৃশ্য কোনো শক্তি। তবে এখানকার সবচেয়ে রহস্যময় যে 16 নম্বর গুহা বা ইলোরার কৈলাস মন্দির, যা অসাধারণ শিল্পকলা দিয়ে তৈরি, এটা শুধু ভারতে নয়, সারা পৃথিবীর মানুষকে অবাক করে দেয়। 1200 বছর আগে এই গুহা মন্দিরের নির্মাণ কৌশল এতটাই বিস্ময়কর যে অনেকেই মনে করেন শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে 30 লক্ষ কিউবিক ফুট পাথর কেটে এই মন্দির তৈরি করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। যে কৌশলে এই মন্দির নির্মাণ করা হয়েছিল, সারা পৃথিবীতে সেটা আর কোথাও দেখা যায় না, এমনকি মিশরের পিরামিডেও না। তো বন্ধুরা, ইলোরার গুহা মন্দিরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিতে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে আমাদের করা এই ধরনের রোমাঞ্চকর ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আর আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে একটি লাইক দিয়ে ফলো করতে একদম ভুলবেন না। তো চলুন ইলোরার কৈলাস গুহা মন্দিরে। এটি এমন একটি মন্দির যা বিশাল একটি পাথরের পাহাড় উপর থেকে কাটতে কাটতে নিচ অবধি কেটে এমন একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে। আর এই গুহা মন্দিরে বেশ কিছু আন্ডারগ্রাউন্ড টানেল দেখা যায়। কিছু কিছু টানেল এতটাই সরু যে তা দিয়ে একজন মানুষের পক্ষে প্রবেশ করা সম্ভব নয়। যেমন ধরুন, কৈলাস মন্দিরের কমপ্লেক্সে থাকা এই চৌকো টানেলটা। এদিকে এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ভিতরটা খুবই সুন্দরভাবে আয়তাকার মাপে কাটা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই টানেলগুলো কিভাবে তৈরি করা হলো? যদি ধরে নেওয়া হয় এটি একটি ড্রেনেজ টানেল, তাহলে উল্টো পাশে সেই ড্রেনের খোলা মুখ থাকার কথা, কিন্তু নেই। কৈলাস মন্দিরের কমপ্লেক্সে আরও একটি আন্ডারগ্রাউন্ড টানেল দেখা যায়, যেটা সোজা নিচের দিকে চলে গেছে। এছাড়া কৈলাস মন্দির এবং বাকি গুহাগুলোর মেঝেতে অজস্র ছোটো ছোটো গর্ত দেখা যায়। এসব দেখে ধারণা করা হয় এই ইলোরার আন্ডারগ্রাউন্ডে সিটি রয়েছে, যারা মহাকাশের অন্য কোনো গ্রহ থেকে এসেছিল এবং এই মন্দির নির্মাণ করেছিল। কীভাবে যে এর নির্মাণ কাজ করেছিল, যা মানুষের পক্ষে কোনোভাবেই করা সম্ভব নয়। 1500 বছর আগে এখানে কি কোনো উন্নত সভ্যতা ছিল, যাদের দেখতে অনেকটা মানুষের মতো? আর এখানে 100টিরও বেশি গুহা, যা তৈরি করা হয়েছিল পাহাড় কেটে, যাদের মধ্যে বর্তমানে 34টি গুহা পর্যটকদের জন্য খুলে রাখা হয়েছে। এছাড়া ইলোরার এই 100টি গুহার মধ্যে সবচেয়ে রহস্যময় গুহা হলো 16 নম্বর গুহা। কি আছে এই গুহায়? আসলে এই গুহা সবার থেকে আলাদা, এমনকি বাকি 33টা গুহার সাথেও এর কোনো মিল নেই। কৈলাস মন্দির এক পরম বিস্ময়, সারা পৃথিবীতে এর কোনো জুড়ি নেই। কেন সবাই বলে এই কৈলাস মন্দির মানুষের তৈরি নয়? এর উত্তরটা লুকিয়ে আছে এই কৈলাস মন্দির নির্মাণের কৌশলের ভিতর। এখানে পাহাড়ের উপর থেকে পাথর কাটতে কাটতে নিচের দিকে নামা হয়েছে। মাঝখানে বিরাট আয়তকার এক পাথরের চারিদিকে 110 ফুট গভীর করে গর্ত করা হয়েছে। এরপরে মাঝখানে যে পাথরের টুকরাটা রয়ে গেল, সেটাকে কেটে কেটে বানানো হয়েছে এই মন্দির। এই 110 ফুট গভীর করে গর্ত করতে গিয়ে যে পরিমাণ পাথর কেটে ফেলতে হয়েছিল, তার আয়তন 30 লক্ষ কিউবিক সেন্ট। এই পর্যন্ত তো বোঝা গেল কৈলাস মন্দির বানানোর কৌশল অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এখানে পাথর পাহাড়ের উপর থেকে নিচের দিকে কাটা হয়েছিল। তাহলে এর মধ্যে আশ্চর্যজনক বা রহস্যের কী আছে, এটা বোঝার জন্য একটু হিসেব করতে হবে। কৈলাস মন্দিরের বেশিরভাগ অংশ তৈরি হয়েছিল রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের সময়। উনি 756 খ্রিস্টাব্দ থেকে 773 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে 18 বছর রাজত্ব করেছিলেন। অর্থাৎ 18 বছরে 30 লক্ষ কিউবিক ফুট পাথর কাটা হয়েছিল। 1 কিউবিক ফুট পাথরের ওজন 100 কেজি ধরলে 30 লক্ষ কিউবিক ফুট পাথরের ওজন 3 লক্ষ টন। 18 বছরে কাটা হয়েছে 3 লক্ষ টন পাথর। তাহলে বছরে প্রায় 16,000 টন করে পাথর কাটা হয়েছে। 16,000 টনকে 365 দিয়ে ভাগ করলে পাওয়া যায় প্রতিদিন 44 টন করে পাথর কাটা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা। তার মধ্যে 11 ঘন্টা টানা কাজ করলে প্রতি ঘন্টায় 4 টন করে পাথর কাটা হয়েছে। আজ থেকে 1500 বছর আগে শুধুমাত্র ছেনি আর হাতুড়ি দিয়ে এটা কি করা সম্ভব, নাকি কোনো উন্নত প্রযুক্তির সাহায্যে নেওয়া হয়েছিল? এটাই কৈলাস মন্দিরের সবচেয়ে বড় রহস্য। কৈলাস মন্দিরের এই পাথরের দেওয়াল একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় এখানে পাহাড়ের গায়ে পাথর কাটার দাগ পরিষ্কার। কিন্তু এগুলো কি হাতুড়ি আর ছেনির দাগ? এত বড় ছেনি, নাকি কোনো উন্নত যন্ত্র যার এক কপে অতখানি পাহাড়ের দেওয়াল একবারে কাটা হয়ে যেত? আর তাই কি মাত্র 18 বছরে মন্দিরের বেশিরভাগ কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছিল? কি সেই টেকনোলজি যা আজও আমাদের কাছে অজানা? আর এই কারণেই কি 812 সালে গুজরাটের বড়োদাতে পাওয়া তাম্রলিপিতে বলা হয়েছে ইলোরাতে রাধা কৃষ্ণ এমন এক মন্দির বানিয়েছেন, যা দেখে দেবতারাও অবাক হয়ে যাবেন।
এ তো গেল কৈলাস মন্দিরের ইঞ্জিনিয়ারিংয়ের চমক। এবার ভাবুন আর্কিটেকচারের প্ল্যানিংয়ের কথা। আগেই বলা হয়েছে কৈলাস গুহায় একটা বিশাল পাথরকে মন্দিরে রূপ দেওয়া হয়েছে। একে বলা হয় মোনোলিক স্ট্রাকচার। এসব ক্ষেত্রে পাথর কাটার আগে সমস্ত নকশা বা ব্লুপ্রিন্ট করে রাখতে হয়, কারণ পাথর একবার কাটা হয়ে গেলে তা আর জোড়া দেওয়া যায় না। যেমন এই 100 ফুট উঁচু বিজয় স্তম্ভটি, এটি কিন্তু পরে বানানো হয়নি। উপর থেকে পাথর কাটতে কাটতে আসার সময় এই স্তম্ভের চারপাশে পাথর কেটে ফেলে দেওয়া হয়েছে, শুধু স্তম্ভটি দাঁড়িয়ে আছে। এমন একটি বিশাল স্থাপত্যের সমস্ত পুঙ্খানুপুঙ্খ ডিজাইন এবং ড্রয়িং এখনকার দিনে তুখোড় ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টরাও কম্পিউটারের সাহায্য ছাড়া করতে পারবেন না। তাহলে আজ থেকে 1500 বছর আগে কীভাবে করা হয়েছিল এই ডিজাইন আর ড্রয়িং? তখনকার মানুষের মস্তিষ্ক কি আজকের কম্পিউটারের থেকেও উন্নত ছিল, নাকি তারা কোনো উন্নত যন্ত্রের সাহায্য পেয়েছিলেন? এই রহস্যের কিনারা আজও হয়নি। আসলে ইলোরা গুহার এই কৈলাস মন্দিরকে ভারতীয়রা মনে করেন এক পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। এতটাই অসাধারণ স্থাপনা এটি। শুধু তাই নয়, এখানে যে 30 লক্ষ ফুট পাথর কাটা হয়েছিল সেই পাথরখণ্ডগুলো এর আশেপাশের এলাকাতেই নেই। তাহলে কোথায় হারিয়ে গেছে সেই কেটে ফেলা পাথরখণ্ডগুলো? নাকি সেগুলোও উধাও হয়ে গেছে? নাকি ওই সময় তাদের কাছে এমন কোনো প্রযুক্তি ছিল যা দিয়ে পাথরখণ্ডগুলো ধুলোয় পরিণত করা যেত? বিষয়টি রহস্যের চাদরেই ঢাকা রয়ে গেছে। শিবের জন্মস্থান কৈলাস পর্বতের আদলে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত বলতে পারেনি যে এই মন্দিরটি কীভাবে নির্মাণ করা হয়েছিল ওই সময়, যখন কোনো আধুনিক যন্ত্রপাতিই মানুষের কাছে ছিল না। আমরা জানি যে কোনো ঘর বা স্থাপনা তৈরি হয় নিচ থেকে, অর্থাৎ আগে ভিত তৈরি হয়, তারপর একটু গাঁথনি দেওয়া হয়। এভাবে গাঁথতে গাঁথতে বড় বড় স্থাপনা 100-150 তলা পর্যন্ত তৈরি করা হয়। কিন্তু এই মন্দিরটি একেবারে উপর থেকে শুরু হয়েছে তৈরি করা। এরপর পাথর খোদাই করতে করতে আস্তে আস্তে নিচে পর্যন্ত নকশা করতে করতে এই রূপ দেওয়া হয়েছে। অর্থাৎ এখনকার পাথরটি ওই সময় ঠিক এই রকম ছিল। এরপর সেটা চারপাশ থেকে কেটে কেটে এমন রূপ দেওয়া হয়। তারপর মাঝখানের এই পাথরখণ্ডটিকে কেটে কেটে তৈরি করা হয় এই মন্দির, যেখানে জুড়িয়ে দেওয়া হয় নানা ধরনের নকশা। এমনকি এই মন্দিরের গায়ে যে হাজার হাজার মূর্তি রয়েছে সেগুলোও পাথর খোদাই করে করে তৈরি করা হয়েছে, অর্থাৎ এগুলো আলগা কোনো মূর্তি নয়। এছাড়া মন্দিরের পাশে পাহাড়ের একেবারে ভিতরে রয়েছে বেশ কিছু প্রাসাদ। কি আছে এই প্রাসাদের অন্দরে? আজ থেকে প্রায় 1500 বছর আগে এই নির্জন পাহাড়ে কারাই বা থাকতেন? কি হতো এখানে? সঙ্গে থাকুন, জানাবো সব কিছু। এখানে যে 34টা গুহা দর্শনার্থীদের জন্য রয়েছে, এর মধ্যে 1 থেকে 12 নম্বর পর্যন্ত সবগুলো গুহা বৌদ্ধদের। তবে এই 12টি গুহা কবে কখন কে তৈরি করেছেন তা আজও জানা যায়নি। তবে ধারণা করা হয় এই 12টি গুহা 2500 থেকে 3000 বছর পূর্বে তৈরি করা হয়েছিল। আর 13 থেকে 29 নম্বর পর্যন্ত গুহাগুলো হিন্দুদের। এই 17টি গুহা 5ম শতক থেকে 7ম শতকে তৈরি করেন রাষ্ট্রকূট সাম্রাজ্যের কৃষ্ণ রাজারা। তবে এখানকার 30 থেকে 34 নম্বর পর্যন্ত গুহাগুলো জৈন ধর্মের। তবে এগুলো কারা তৈরি করেছেন তারও কোনো সঠিক ইতিহাস নেই। এখানে বৌদ্ধদের যে কয়টি গুহা রয়েছে এর মধ্যে সবথেকে বিখ্যাত 10 নম্বর গুহা। এর ভিতরে গির্জার মতো বিশাল একটি হল রয়েছে, যার মাঝখানে রয়েছে 15 ফুট লম্বা একটি বৌদ্ধ মূর্তি। গুহাটির ছাদ এমনভাবে খোদাই করা হয়েছে যেন দেখতে অনেকটা বিমের মতো, কিন্তু এগুলো বিম নয়। আসলে এগুলো বড় পাথর কেটে কেটে এমন রূপ দেওয়া হয়েছে। ইলোরার অনেকগুলো গুহার মধ্যে এই গুহার বিশেষত্ব হলো ওই যে সামনের এই গুহার ছোট্ট একটি ফাঁকা জায়গায় গোল বৃত্তের মতো দেখা যাচ্ছে। এই ছিদ্র দিয়ে প্রতি বছর মার্চের 11 থেকে 18 তারিখ এই 7 দিন সকালের সূর্যের প্রথম রশ্মি ওই ছিদ্র দিয়ে সরাসরি রুমের ভিতরে যে মূর্তি রয়েছে সেই মূর্তির মাথার উপর গিয়ে পড়ে। আর এখানে যতগুলো বৌদ্ধ মূর্তি দেখতে পাবেন সবগুলোতে ধর্মচক্র বলতে যেটি শোনা যায় তেমনি ধর্মচক্রের পদ্মে মূর্তিটি বসে আছে। আর মূর্তিটির ডান পাশের মূর্তিটিকে বলা হয় বজ্রপাণি, আর বাম পাশের মূর্তিটিকে বলা হয় পদ্মপাণি। অর্থাৎ এই দুটি মূর্তির মধ্যে একজন বৌদ্ধ ধর্ম প্রচার করেন আর একজন রক্ষা করেন, সেটারই প্রতীকী রূপ ফুটিয়ে তোলা হয়েছে। আর পাশের এই মূর্তিটি বুদ্ধের মাসি গৌতমীর। আর প্রতিটি গুহায় বুদ্ধের জীবনের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন ঘটনাকে এখানে তুলে ধরা হয়েছে।
সম্রাট আওরঙ্গজেব 1682 সালে এখানকার মূর্তিগুলো ধ্বংস করে দেওয়ার জন্য প্রায় 1000 সৈন্য পাঠিয়েছিলেন, কিন্তু সেসব সৈন্যের কাছে থাকা তলোয়ারের আঘাতে এই কঠিন শিলা দিয়ে তৈরি মূর্তিগুলো ভাঙা সম্ভব হয়নি। তবে মুঘল সৈন্যদের তলোয়ারের আঘাতের চিহ্ন বেশ কিছু মূর্তির গায়ে আজও লেগে আছে। এই গুহার এই অংশটি ছিল বৌদ্ধ বিহার, যেখানে ধর্মীয় শিক্ষা দেয়া হতো। এখানে ওই সময় শিক্ষার্থীদের জন্য রয়েছে হোস্টেল, রান্নাঘর, খাবার ঘর সহ সব কিছু। আর এই যে লম্বা বড় হল ঘরটি দেখতে পাচ্ছেন, এটি আসলে ডাইনিং ঘর। আর উঁচু যে লম্বা পাথরের একটি বেদি দেখা যাচ্ছে, এটি হচ্ছে ডাইনিং টেবিল। এই টেবিলের দুই পাশে বসেই সবাই খাওয়া দাওয়া করতো। আর এখন ওই যে উঁচু সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটি এখানকার 15 নম্বর গুহা, যাকে বলা হয় দশাবতী কেভ। এর ভিতরের দেওয়ালে খোদাই করা আছে বিষ্ণুর 10 অবতারের মূর্তি, তাই এটিকে বলা হয় 10 অবতার কেভ। আর এই গুহার নিচেই এক জায়গায় এই মূর্তিটা রয়েছে। রাবণ যে কৈলাস পর্বত তুলে নিয়ে লঙ্কা যেতে চেয়েছিল, সেই ঘটনার একটা প্রতিকৃতি এখানে বানানো হয়েছে। এইরকম হিন্দু ধর্মের বহু ঘটনা এখানে রয়েছে। আর এই সম্পূর্ণ মন্দিরটাকে একটি রথের আকৃতি দেওয়া হয়েছে, যেখানে মন্দিরের চারিদিকে মোট 152টি হাতি রয়েছে। আর দেখলে মনে হবে যেন এই হাতিগুলোর পিঠে সম্পূর্ণ মন্দিরটা দাঁড়িয়ে আছে। আর এই মন্দিরের বাইরে কারুকাজ থাকলেও ভিতরে তেমন কোনো কারুকাজ নেই। মহাদেব, যিনি বাকশাল পরান, গায়ে ভস্ম মাখেন, তাই তার মন্দিরকে যতটা সম্ভব সিম্পল রাখার চেষ্টা করেছিলেন তখনকার কারিগররা। এখানে একটি পিলার দেখা যায়, সমুদ্র মন্থনের দৃশ্য। আর মন্থনের পর যে অমৃত উদ্ধার করা হয়েছিল এবং এরপর যে বিষ মহাদেব পান করেছিলেন, সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া এখানে রয়েছে এক ভীষণই বড় শিবলিঙ্গ, যাতে একসময় নিয়মিত পূজা আর্চা করা হতো। ইলোরায় কিন্তু আরও 34টা গুহা আছে, কিন্তু সব দেশ বিদেশের মানুষের কৌতূহল এই কৈলাস মন্দির নিয়ে, কারণ এটা পৃথিবীর সবথেকে বড় মন্দির, যেটা একটা সম্পূর্ণ পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। এমনকি এখানে মন্দির বানানোর সময় একটা পাথরও সিমেন্ট বা চুন সুড়কি দিয়ে জোড়া লাগানো হয়নি, সমস্ত কিছু একটা সিঙ্গেল পাথরে তৈরি। এই কৈলাস মন্দিরের 2টা স্তম্ভ, যা নিচের বেসমেন্টের সাথে সম্পূর্ণ যুক্ত, এখানে মাঝে কোথাও জয়েন্ট নেই। এর মানে স্তম্ভটি তৈরি করার সময় আশেপাশে থাকা সমস্ত পাথর তারা কেটে বের করে। একবার শুধু ভাবুন, তারা স্তম্ভ দুটো বানানোর জন্য কত পরিমাণ পাথর কেটে বের করেছিলেন। তাও আবার সম্পূর্ণ কাজটা উপর থেকে নিচের দিকে করা হয়েছে, শুধুমাত্র ছেনি আর হাতুড়ি দিয়ে। এই মন্দির কবে তৈরি করা হয় তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন মন্দিরটি তৈরির কাজ 900 সালের দিকে শুরু হয়ে 1100 সালের পরে গিয়ে শেষ হয়েছে। অনেকেই মনে করেন এটি তৈরি করতে 18 বছর সময় লেগেছে। এখানে মহাভারত এবং রামায়ণের কাহিনী এমন নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে এই সৌন্দর্যের কোনো ব্যাখ্যা আপনি দিতে পারবেন না। ওই সময় কারিগরদের কী মেধা ছিল একবার কল্পনা করুন। এটি এমন একটি স্থাপনা যেটি তৈরিতে ভুল করার কোনো সুযোগ ছিল না, কারণ এখানে জোড়া দেওয়ার কোনো উপায় নেই। এখানকার প্রতিটি স্থাপনা এতই সুন্দর, এতই নিখুঁত আর অবিশ্বাস্যভাবে তৈরি করা হয়েছে, যা এক নজর দেখতে সারা দুনিয়া থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে। এটা যে কি অসাধারণ কারুকার্যে ভরপুর, আপনি যখনই এখানে আসবেন তখনই শুধুমাত্র মন্ত্রমুগ্ধ হয়ে এই স্থাপনাগুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। আর মনের মধ্যে একটাই প্রশ্ন বারবার হাজারবার উকি দেবে, তাহলে কীভাবে বানানো হয়েছিল এগুলো? এগুলো কি সত্যিই মানুষ তৈরি করেছিল, না অন্য কোনো শক্তি?